আমরা কিছু বেনিফিট পাচ্ছি, কারণ আমরা অনেকদিন অনেক ত্যাগ স্বীকার করেছি এবং এখন হয়তো আইন প্রশাসন থেকে শুরু করে সরকারও একটা স্টেবল জায়গায় আসেনি। তারাও হয়তো সন্ধিয়ান আছে আগামী রাজনৈতিক সরকার কারা আসবে, এবং তাদের ভিতরেও হয়তো একটা চিন্তা আছে যে যারা গত 15 বছর ত্যাগ স্বীকার করেছে আগামী রাজনৈতিক সরকার হয়তো তারা আসবে। যে প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করা যাবে না কে বলেছে? অন্য দেশে তো হয়। সরকারি ক্ষমতায় থেকে যদি আপনি দল গঠন করেন, এটাকেই যদি কিংস পার্টি বলেন, তাহলে সরকারি ক্ষমতায় আছে, সেই ক্ষমতা থেকে দল গঠন করছে, মন্ত্রীর ক্ষমতার জায়গায় আছি এবং এই 4 মাস ধরে থাকবো, তাহলে যারা এর সাথে সংযুক্ত হবে তোমরা কিন্তু আমার সাথে সংযুক্ত হচ্ছ। এটা খুব ইতিবাচক কোনো মেসেজ হয় না। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে নির্বাচন করার রোডম্যাপ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সে পথে হাঁটছে নির্বাচন কমিশন, চলছে ভোটের তালিকা হালনাগাদ। তবে এরই মধ্যে নতুন নতুন দল গঠনের ঘোষণা আসছে। সোমবার এই নিবন্ধন পেয়েছে একটি দল, পেয়েছে প্রতীকও। ফেব্রুয়ারির মাঝামাঝি এই সময়ে নতুন দলের ঘোষণা দিতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। ছাত্রদের এই দলটি নিয়েই বেশি আলোচিত হচ্ছে বা চলছে রাজনৈতিক মহলে। দলটি কিংস পার্টি হবে নাকি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে জনগণের মন জয় করে ভোটের ময়দানে লড়াই করবে, তা নিয়ে দেশের বড় দলগুলোর মধ্যে রয়েছে সংশয়। এছাড়াও নিজেদের জোটের আকার বড় করতে মাঠে নেমেছে বিএনপি জামায়াত। চলছে ভোট আর জোটের রাজনীতি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে প্রকাশ পাবে জোটের পরিধি। সেই সময়ের অপেক্ষায় আছে এদেশের জনগণ। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় তাই আমরা নির্ধারণ করেছি নতুন দল গঠন ও ভোটের রাজনীতি। আলোচনা হবে সমসাময়িক বিষয়গুলো নিয়ে। দর্শক, আলোচনা করবার জন্য আমাদের মাঝে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে যিনি আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেটা আমার বামে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। যেহেতু আপনারা টিভিএস কলের নিচে যেই ফোন নাম্বারটা আছে যে দেওয়া হচ্ছে, সেই ফোন নাম্বারে কল করে আলোচকদের সাথে আলোচনা করতে পারবেন, প্রশ্নের উত্তরও আপনারা জানতে পারবেন। সেই সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে আছি জয়নুল আবেদিন। আমরা আলোচনায় ঢুকতে চাই। প্রথমে একটু যেতে চাই বিশেষ করে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের কাছে। নতুন নির্বাচন কমিশনের কাছ থেকে নিবন্ধনের সনদ পেয়েছে নতুন একটি রাজনৈতিক দল। সোমবার দলটির চেয়ারম্যান আনোয়ার ইসলাম ইসির কাছ থেকে নিবন্ধন সনদ নেন প্রতীকও পান ফুলকপি। আবার ফেব্রুয়ারিতে নতুন দল গঠন করতে বা ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। ফেব্রুয়ারি চলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি হয়তো তারা ঘোষণা করবে। সেটা নিয়ে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। আমি যতটুকু মনে করি রাজনৈতিক দলগুলো তাদের আসলে ঘোষণাটা কেমন হয়। আপনি একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে এই যে নতুন দলের রাজনৈতিক দলগুলোর আগমন আবির্ভাব কীভাবে দেখছেন? জয়নুল আবেদিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে আপনাকে সালাম, এবং আপনার এস টিভির পর্দায় যারা দেখছেন, চ্যানেল এস এর পর্দায় যারা দেখছেন, আগামীতে দেখবেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। নিশ্চয়ই নতুন দল আসবে, এটা সাধুবাদ জানাই। রাজনৈতিক দল যখনই নতুন কোনো চিন্তা, নতুন কোনো রাজনৈতিক বিশ্বাস নিয়ে কেউ পথ চলতে চান, তারা যখন আরও সহযোগী খুঁজে পান, তখন একত্রিতভাবে তারা রাজনৈতিক দলের একটা এলান দেন এবং রাজনৈতিক দল হিসেবে কর্মকাণ্ড শুরু করেন। তো সেটা অত্যন্ত আপনার ইতিবাচক একটা জিনিস। স্পেশালি একটা বহুমাত্রিক গণতন্ত্র যদি দেখতে হয়, তাহলে রাজনৈতিক দলেরও বহুমাত্রিকতা দরকার। সব ধরনের চিন্তা বিশ্বাসের রাজনৈতিক দল। গতকাল বোধহয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি একটা দল নিবন্ধন পেয়েছে। আমি তাদেরকে আসলে চিনি না, তাদের সাথে পরিচয় নেই। তো 1.5 দশকের উপরে বাংলাদেশের রাজনীতিতে কাজ করার পর যদি কারোর সাথে পরিচয় না থাকে, তখন হয়তো তাদেরকে খুব বেশি ইমিডিয়েটলি খুব বেশি সিরিয়াসলি নেই না। কারণ মানে যদি সিরিয়াসলি তারা রাজনৈতিক ময়দানে কাজ অনেক করে থাকতো, তাহলে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জায়গায় আমাদের কোনো পথে হয়তো আমরা একে অপরকে দেখতাম। তো সেটা আমার যতদূর জানা আছে, আমি বিডিপির কাউকে দেখিনি বা চিনিনি। তো সেই হিসেবে আমি তাদেরকে সাধুবাদ জানাই। নিশ্চয়ই আমি আশা রাখি তারা সামনে অনেক ভালো কাজ করবেন এবং সামনে যে তাদের সাথে পরিচিত হব, সব কিছু তো আর পিছনের দিকে তাকালে হবে না, তারা ভবিষ্যতে যেন ভালো কাজ করতে পারেন। তবে আমাদের দেশের এই মুহূর্তে নিবন্ধনের যেই নীতিমালা আছে, যে আইন আছে, আর পিওর যেই জায়গাগুলোতে আপনার পরিপূর্ণ করতে হবে নিবন্ধন পেতে হলে, সেগুলো অনেক মুশকিল। ওই পুরো মুশকিলগুলো মিলিয়ে যদি নিবন্ধনের প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করে থাকে,
তাহলে রাজপথে আমাদের সাথে কখনো দেখা হয়নি, এটা একটু একটু সারপ্রাইজিং। এটা হয়তো আমার বিজ্ঞ সমালোচক এটা নিয়ে আরো আলোকপাত করতে পারেন, তার পক্ষ থেকে হয়তো ওনার সাথে পরিচয় আছে আমি জানি না, কিন্তু আমার সাথে কখনো উই হ্যাভেন্ট ক্রসড পাথস। হ্যাঁ, তো এটা একটা, কিন্তু ছাত্ররা তো সরি একটা স্পেসিফিক ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা রাজনৈতিক দল গঠন করবেন, এটা তারা গত সেপ্টেম্বর অক্টোবরেই জানিয়েছিলেন। এবং তারা তখনই গত সেপ্টেম্বর অক্টোবরেই জানিয়েছিলেন যে 2025 সালে ফেব্রুয়ারি মার্চের ভেতরে এই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করবে। সো এখানে আসলে খুব বেশি চিন্তা বা আলোচনার জায়গা নেই। 4 মাস ধরে আমরা জানি যে জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। এখন তারা করে ভালোভাবে কাজ করুক, এটাই দেখতে চাই। তবে ইতিমধ্যে এই আলোচনাগুলো ওই সেপ্টেম্বর অক্টোবর থেকেই হয়েছে যে সরকারের মানে উপদেষ্টা মণ্ডলীর সদস্য তরুণ যে কয়জন আছেন, ওনারাও এই রাজনৈতিক দলটা যখন গঠিত হবে তখন ওনারা ওই সদস্য পদ ছেড়ে দিয়ে ওনারা এই রাজনৈতিক দলে যুক্ত হবেন। তো এটা একটু কন্ট্রোভার্সিয়াল একটা টপিক, বিকজ আপনি যদি 4 মাস আগে থেকে জানেন যে আপনি রাজনৈতিক দলে যুক্ত হবেন এবং ওই রাজনৈতিক দলের ফরমেশনের কাজ চলছে, তাহলে আপনিও সবাইকে 4 মাস ধরে জানিয়ে দিচ্ছেন যে মন্ত্রী পদমর্যাদা বা মন্ত্রীর ক্ষমতার জায়গায় আছি এবং এই 4 মাস ধরে থাকবো, তাহলে যারা এর সাথে সংযুক্ত হবে তোমরা কিন্তু আমার সাথে সংযুক্ত হচ্ছ। এটা খুব ইতিবাচক কোনো মেসেজ হয় না। মানে কিংস পার্টি হিসেবে যে আলোচনাগুলো বাংলাদেশে হয়, এটা তো আর কি বেশি ক্ষমতায় বসে পার্টি ফর্ম করা। তো এখানে তো তাহলে মোটামুটি সেই ঘটনাটাই ঘটলো। মানে আপনি যখন ইন্ট্রোডিউস করছিলেন টপিকটা, আপনি বলছিলেন যেটা আরেকটা রাজনৈতিক দল হবে না কিংস পার্টি হবে। আসলে হওয়ার কিছু নাই। মানে যদি আপনি দেখেন যে সংজ্ঞাটা কিভাবে কাজ করে, যে আপনার সরকারি ক্ষমতায় থেকে যদি আপনি দল গঠন করেন, এটাকেই যদি কিংস পার্টি বলেন, তাহলে সরকারি ক্ষমতায় আছে, সেই ক্ষমতা থেকে দল গঠন করছে, তাহলে অটোমেটিক্যালি বাই ডেফিনিশন কিংস পার্টি অলরেডি হয়ে গেছে। পার্টি এখনো হয়নি, কিন্তু সেই হওয়ার আগেই পার্টি কিংস পার্টি হয়ে গেছে। এইটা না হলে হয়তো আরো ভালো হতো, কিন্তু এখন এটা হয়ে গেছে, তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কিন্তু এই মুহূর্ত থেকেও যদি তারা মানে যারাই এই দলের সাথে সম্পৃক্ত হবে নিজেদেরকে সরকার থেকে চ্যুত করেন, সরকার থেকে দূরে সরে যান। এবং মানে আরেকটা জিনিস দেখেছি কি, যে মানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিতে যারা আছে, যারা সরকারের কোনো পদেও নেই, তাদেরও কার্যকলাপ ঠিক সরকারি পদের মতো। মানে তারা যে কোনো জায়গায় যাচ্ছে, তাহলে সরকারি প্রোটোকল, সরকারি সবকিছু, এই জিনিসগুলো অটোমেটিক্যালি একটা ওই যে লেভেল প্লেইং ফিল্ড যেটার কথা আমরা বলতাম, যে প্রত্যেকটি রাজনৈতিক দল সমানভাবে জনগণের কাছে পৌঁছতে পারবে। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক দলটা গঠন করছে, তারা তাহলে ওই জায়গাটাই নেই, অন্য সবার সাথে সমতায় নেই। সো একটা বৈষম্য অলরেডি তৈরি হয়ে গেছে, যেটার জন্য এটার নাম হবে কিংস পার্টি। সো এই যে বৈষম্যটা তৈরি হয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এই বৈষম্যটা সামনে যে আদৌ দূর করা যাবে কিনা বা দূর করার কারো আদৌ কোনো ধরনের ইচ্ছা আছে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে তাদের তো বিশেষ করে রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বৈষম্য বিরোধীর এই যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, যেভাবে আপনিও তুলেছেন। তারা সেই অভিযোগের জবাব দিতে গিয়ে বলছেন, আমরা তখন কোনো বৈষম্য বিরোধীর কোনো নেতা বা কোনো পদে নেই, আমরা তখন উপদেষ্টা পদে আছি, যদি আমরা রাজনীতি করতে আসি তখন ছেড়ে আসবো। তারপরও কেন আপনারা বারবার দেখেন, আমি কিছু কথা না আসলে মানে কিছু কথা শুনতে একটু খারাপ লাগে, সো আমরা বলতেও চাই না। কারণ এগেন যে তরুণদেরকে নিয়ে কথা বলছেন, তারা আমাদের অত্যন্ত স্নেহভাজন। তারা মাত্র 6 মাস আগে এই জুলাইয়ের আন্দোলনে অনেক বড় অবদান রেখেছেন। সো তাদেরকে মানে তাদের সম্বন্ধে সব ধরনের আলোচনা আসলে করাটা আমি নিজে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তবে যেটা সত্য সেটা বদলে যাবে না। মানে এই ধরনের কথাবার্তা যখন আমরা গত 15 বছর যখন আমরা আপনার কেয়ারটেকার সরকারের দাবি জানিয়েছি, যখন সুষ্ঠু নির্বাচন চেয়েছি, তখনও এই ধরনের কথা কিন্তু হয়েছে যে প্রধানমন্ত্রী থেকে নির্বাচন করা যাবে না। কে বলেছে? অন্য দেশে তো হয়। তো এখন কিন্তু প্রধানমন্ত্রীও না, এখন একটা নির্দলীয় না, তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সাপোজ টু বি নির্দলীয়। মানে যারা নির্বাচনের সাথে সংযুক্ত হবে এরা কেউ এই সরকারে থাকবে না। যেই আইডিয়ালে, যেই ফিলসফিতে, যেই প্রিন্সিপালসের ভিত্তিতে কেয়ারটেকার সরকারের ফরমেশনটাও ছিল, এটা কেয়ারটেকার সরকার না, এটা মানছি, অবভিয়াসলি এটা কেয়ারটেকার সরকার না, কিন্তু কেয়ারটেকার সরকারের ফরমেশনটা কিন্তু ওই প্রিন্সিপালের ভিত্তিতেই ছিল যে আপনাদের হাতে নির্বাচনের দায়িত্ব দেয়া, কারণ আপনারা নির্বাচনের সাথে সংযুক্ত হবেন না, আপনারা নির্বাচন করবেন না। এখন যদি আপনারা নির্বাচন করেন আর আপনারাই নির্বাচনের দায়িত্ব নেন, তাহলে এর আগের আওয়ামী লীগ সরকার কি করেছিল? ওরা তো ওই কাজটাই করছিল।
যে নির্বাচনের দায়িত্ব নিয়ে সরকারের দায়িত্ব একই সাথে রাখতো। তো ওই জায়গাটা থেকে এই যে আলোচনাগুলো, এগেন ওরা তরুণ, আমাদের স্নেহভাজন, এবং ভুল ত্রুটি তরুণদের হবেই, অভিজ্ঞতার ঘাটতি আছে, কিন্তু এই ধরনের কথাগুলো এগুলো একেবারেই ইররেশনাল, ইললজিক্যাল কথাবার্তা। ধন্যবাদ। আমার বাঁ দিকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি, আপনার কাছে একটু যেতে চাই। ফুয়াদ, যেহেতু ববি হাজার বলছিলেন যে আওয়ামী লীগ এবং বর্তমান যে উপদেষ্টা পরিষদে যারা আছে তারা যদি রাজনৈতিক দল করে, তাহলে আওয়ামী লীগ আর এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট একই রকম, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? বিজয়ী শক্তিদের দল করবার ইতিহাস বাংলাদেশেই প্রচুর আছে, দেশের বাইরেও আছে। আপনি ৭১ পরবর্তী বাস্তবতা দেখেন, ছাত্রলীগ ভেঙে জাসদ হয়ে গেল, এবং ছাত্রলীগের ভিতর থেকে সবচেয়ে লেখাপড়া জানা ডায়নামিক সেকশনটাই কিন্তু আপনার জাসদ নামক সংগঠন করলো, জাতীয় সমাজতান্ত্রিক দল। এখন বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলতে আসলে দার্শনিকভাবে কিছু থাকে কিনা, বাস্তবতা কিনা, পলিটিক্যাল সায়েন্সের টিচার আছেন এখানে, এই বিতর্কে না গিয়েও, এবং আরেকটা বিতর্ক আছে, এই দলটা আসলে অর্গানিক ছিল না বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে এই দল তৈরি হয়েছে, সেটা ভিন্ন আলোচনার জায়গা। বাট দল তৈরি হয়েছে, জাসদ তৈরি হয়েছে। দ্বিতীয় দেখেন, ৭৫ পরবর্তী যে টামুলটাস টাইমটা ছিল, খুবই অনিশ্চয়তা, আন্দোলন, ক্যান্টনমেন্টগুলোতে কু হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, সেনাবাহিনী, খালেদ মোশাররফ নিজে নিজে 3 দিন 4 দিনের জন্য সেনা প্রধান হয়ে গেলেন, খন্দকার মুশতাককে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করলেন এবং নিজে নিহত হইলেন। এই বাস্তবতার পরে দেখলাম যে আমরা বিএনপি নামক দল তৈরি হয়েছে, এবং এই বিএনপি দল তৈরি করবার পিছনে মাওলানা ভাসানী, তার দল, তার প্রতীক, একটা বিশাল কন্ট্রিবিউশন আছে, আইডিয়ার জায়গা এসছে। তো একটা পরিবর্তনের জায়গা থেকে এটা হয়েছে। জাতীয় পার্টি রাজনৈতিক দল কিনা সেটা বিবেচ্য বিষয়, লম্বা আলোচনার জায়গা আছে, আদৌ রাজনৈতিক দল কিনা। তারপরও তারা ৮১-তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করা, তারপরে সাত্তার সরকারকে ক্ষমতাচ্যুত করা, এর পরবর্তীতে ৮৩-৮৪ দিকে আপনার জাতীয় পার্টি করেছে। একমাত্র এক্সাম্পল বলতে পারেন যে ৯০-তে আপনার বড় মোটা দাগে কোনো দল তৈরি হয়নি। এর বাইরে আপনি দেখবেন যে বাংলাদেশে রাজনীতি করবার থেকেও রাজনৈতিক দল তৈরি করবার একটা বাজে টেন্ডেন্সি আছে। আপনি দেখবেন ওই যে ববি ভাই একটা কারেক্টলি পয়েন্ট আউট করেছে যে রাজনৈতিক দল তো কারা করলেন, কাউকে চিনি না কেন, এত বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি, কাউকে না কাউকে তো চেনার কথা। সংখ্যায় একটা বড় দলের বাস্তবতা আছে যে আসলে রাজনীতি করেন না তারা, যারা খুব সিরিয়াসলি কিছু করবার, বদলে দেবার, একটা নতুন দার্শনিক জায়গা তৈরি করবার, তারপরে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে কন্ট্রিবিউট করবার যে জায়গাটা তৈরি করার কথা, এইটা তারা অনেকে চেষ্টা করছেন না। শতাধিক দল আছে। আমরা ধরেন যখন নির্বাচন কমিশনের অনেকের সাথে যারা দায়িত্ব পালন করেছেন পূর্ববর্তীতে, তাদের সাথে বোঝার চেষ্টা করেছি, পার্টিকুলারলি ধরেন ব্রিগেডিয়ার সাখাত সাহেবকে যদি রেফার করি, যে এত ডিফিকাল্ট প্রভিশনস আপনারা কেন তৈরি করেছেন, যে বিধিমালা, আরপিও ৭২-এর যে প্রভিশনস আছে, এগুলো একটা পলিটিক্যাল পার্টিকে যদি শর্ত মেনে দল তৈরি করতে হয়, এটা ভার্চুয়ালি একটা ইম্পসিবিলিটি। আপনার 1/3 জেলাতে আপনার কমিটি থাকতে হবে, ১০০ উপজেলাতে কমিটি থাকতে হবে, আপনার প্রত্যেকটা এই ১০০ উপজেলাতে মিনিমাম ২০০ ভোটার সদস্য থাকতে হবে, এরপরে এই জেলা উপজেলাগুলোতে আপনার অফিস থাকতে হবে, মহানগরীতে কেন্দ্রীয় অফিস থাকতে হবে, এবং এই যে কার্যক্রমের ফিরিস্তি। এখন আবার আমি যদি পিছনের দিকে তাকায় দেখি যে হ্যাঁ, এটা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আমরা যারা নতুন দল আকারে রেজিস্ট্রেশন করেছি, বই ভাইরা করেছেন ১৬-১৭ এই যে সময়টাতে, আমরা এটা করতে গিয়ে দেখলাম যে আসলে এই ন্যূনতম জনসম্পৃক্ততা যদি কেউ তৈরি করতে না পারে, তার তো আসলে রাজনৈতিক দল আকারে হাজির থাকাটা একটা হাস্যকর হয়ে যাবে। তখন এই যে অততম দলের জোট, অততম দলের একজন, এগুলো দিয়ে আবার বড় দলগুলোর সাথে আপনার সিট নেগোশিয়েট করা, একটা সিট পাওয়ার চেষ্টা করা না করা, এটার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আপনার জোট তৈরি হয়, দল তৈরি হয়, কিন্তু রাজনীতি পরিবর্তন হয় না। রাজনীতিটা দেখবেন যে দুইটা দলের ছায়ায় কিন্তু আমরা এখন পর্যন্ত আছি, এবং এখনও যত যত নিবন্ধিত অনিবন্ধিত দল আছে, দেখবেন ওই ছায়া থেকে বের হয়ে এসে একটা স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্স থ্রো করা, বদলে দেবার জায়গাটা যেটা, সেটা হচ্ছে না। তো এই জন্য ইন প্রিন্সিপাল দল তো সব যে কেউ করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা পরিবর্তনকে ধারণ করে, একটা পরিবর্তনের রূপকল্পকে সামনে রেখে যদি দল করবার আয়োজন কেউ করে, তাকে অবশ্যই স্বাগত জানানো দরকার, এবং সে টাইম টেস্টেড হয়ে যাবেন। ছাত্রদের ব্যাপারে আমাদের মত হচ্ছে, ছাত্ররা একটা হিস্টোরিক অবদানের জায়গা প্রমাণ করে ফেলেছেন জাতির কাছে,
যেই হাসিনার বিরুদ্ধে, যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা কালেকটিভলি লড়াই করেছি, আমরা লড়াই করেছি যেমন সত্য, কিন্তু আমরা কিন্তু গোল দিতে পারি নাই। কিন্তু এই তরুণ, এই যুবকরা, এই আন্দোলনে সম্পৃক্ত যারা ছিলেন, তারা সবাই মিলে কিন্তু গোল করেছে। গোল অতএব করেছে পর্যন্ত তাদের থাকবেন। আমি অবদানকে একটা কোনোভাবে ছোট একটা করে প্রশ্ন নিয়ে আসি জি। দর্শকের। দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। দর্শক নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমি সাধারণ কবি জগন্নাথ মোড়। জি, আমার প্রশ্ন সম্মানিত অতিথি দুজনের কাছে, যে 2 কোটি নূতন ভোটার বা এমনি ভোটার বা অন্যান্য দলের থেকে বিমুখ, এই এরা ওই যে নূতন রাজনৈতিক দল যে আসতেছে, এরা তো এমনি শুনতেছি স্কুল কলেজের ভোটারদের ও ভোট পাবে, যা দেখতেছি গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায়। তো এরা নতুন ভোটারদের আকৃষ্ট কিভাবে করতে পারবে? ওরা কি পাবে ইনশাআল্লাহ মনে হয় স্যার? এদের উপরে তো আকৃষ্ট মানুষের জি, প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। নিশ্চয়ই ফুয়াদ ভাই বুঝতে পেরেছেন যে নতুন যারা ভোটার তাদেরকে আকৃষ্ট করবার জন্য কি অস্ত্র ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো বা নতুন রাজনৈতিক দলগুলো। তো একটা তার দল তৈরি করবার একটা লেজিটিমেসির প্রশ্ন তৈরি হয়ে গেছে। কেন? কারণ তিনি এই টিমটা, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে বলছি, নাগরিক কমিটি যাদেরকে বলছি, এই তরুণদের ব্যানারে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় ধরে যে স্বৈর শাসকের জঞ্জাল চেপেছিল, সেই ফেরাউনকে ক্ষমতাচ্যুত করেছে। অতএব তার রাজনীতি করার, তার এই রাষ্ট্রের স্টেকের অংশীদার হবার একটা বৈধতা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, একটা পলিটিক্যাল লেজিটিমেসি তৈরি হয়ে গেছে। এই জন্য সে যদি দল করে, সেটাকে স্ট্রেইট ওয়ে কিংস পার্টি বলাটা আমার দৃষ্টিতে, আমি হয়তো এটা ডিফার করবো আর কি, রেসপেক্টফুলি যারাই করেন। কারণ কিংস পার্টি যারা করেছেন হিস্টোরিক্যালি, তারা পলিটিক্যালি কন্ট্রিবিউশন করে আসেন নাই, তারা ক্ষমতার জায়গা থেকে এসে ধরেন এরশাদ, সে কু করেছে, শহীদ প্রেসিডেন্টকে খুন করেছেন, এনে এরপর 2 বছর পর সে দল বানাইছে। তার তো বাংলাদেশের রাজনীতিতে কোনো কন্ট্রিবিউশন নাই। এই দেশের রাজনীতির ল্যান্ডস্কেপ পরিবর্তন করে দেওয়ার জন্য সে কোনো ভূমিকা পালন করেন নাই। তাহলে সে রাজার মসনদে আগে বসেছেন, তারপরে দল করেছেন। ওরা কিন্তু অলরেডি মসনদে বসার আগেই পরিবর্তন করে ফেলছে বাংলাদেশকে। তো এই জন্য তার যে পলিটিক্যাল লেজিটিমেসি ক্রিয়েট হয়ে গেছে, সেটা কিংস পার্টির রিয়েলিটি থেকে ডিফারেন্ট। সেক্ষেত্রে আমি যদি প্রধান উপদেষ্টার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে আলাপকালে যে কথাটা বলেছেন, তিনি বলেছেন পরিস্থিতির প্রয়োজনে তারা রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করেছে, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদের রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সব কিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে। আমার প্রশ্ন হলো, বিএনপির যে অভিযোগ এরা সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন করছে, বিএনপির এই কথাটা কি সত্য হচ্ছে কিনা প্রধান উপদেষ্টার বক্তব্যের কারণে? দেখেন, পৃষ্ঠপোষকতার প্রশ্ন হচ্ছে স্পেসিফিকলি বলতে হবে। যেমন ধরেন, এদেরকে দল করবার জন্য রাষ্ট্র তার ইনস্ট্রুমেন্ট আকারে কি কি সাহায্য করছে? তাকে কি প্রত্যেকটা ডিসি, এসপি, ওসি সবাইকে বলে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে যত সাহায্য করা দরকার সব করবার জন্য? এর বাইরে আবার দেখেন, উল্টা অভিযোগ আছে, যেটা বলেন তারা প্রোটোকল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রোটোকল তো এখন আমাদেরকেও দিচ্ছে, না চাইতেও দিচ্ছে। কারণ হচ্ছে যে বাংলাদেশের প্রশাসনের যে রিয়েলিটি, তাকে সারভাইভ করবার জন্য তাকে পলিটিক্যাল শেল্টার নিতে হয়। তো এখন টোটাল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন, তারা কিন্তু সবাই কালেকটিভলি ওই বিষয়টা এনজয় করছেন কোনো না কোনো ফর্মে। আমরা যদি কোনো একজন সরকারি কর্মকর্তা কর্মচারীকে একটা বিষয় অনুরোধ করি, সেটা যদি ন্যায্য হয়, বৈধ হয়, তারা দেখেছে এটা শোনার চেষ্টা করেন। আওয়ামী লীগ আমলে তো আপনারা টকশোতে আমাদেরকে ডাকেন নাই, তো এখন আমাদেরকে টকশোতে কেন ডাকেন আপনারা? তাহলে আমরা তো টেলিভিশনে এখন প্রিভিলেজ এনজয় করছি। এবং ডিসপাইট নোয়িং দ্যাট, যে অধিকাংশ গণমাধ্যমের মালিকরা তো ওই ঘরানার মানুষ, এখনও তাই, অধিকাংশ টেলিভিশনের পত্রিকার মালিক। তাহলে আপনারা আমাদেরকে ডাকেন কেন? তাহলে গণঅভ্যুত্থানের প্রিভিলেজ তো আমি টেলিভিশন থেকে এনজয় করতেছি। তাহলে এটা বলতে পারবেন কিনা যে আমি রাজনীতি করতেছি, এখন প্রোটোকল দিয়ে এনজয় করতেছি, প্রিভিলেজ দিয়ে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা দেখতে হবে যে এনুস সরকার লেভেল প্লেইং ফিল্ডের কথা যেটা বলেছে, এই রকম এক্স্যাক্টলি কোনো কাজ করছে কি না যেটার বেনিফিট শুধুমাত্র ছাত্ররা পাচ্ছে এবং আমরা অন্য কোনো পলিটিক্যাল পার্টি এই বেনিফিটটা পাচ্ছি না, সেই জায়গাতে দেখতে হবে। ধরেন ছাত্ররা কি শুধু অ্যাপয়েন্টমেন্ট করছে?
ছাত্রদের ব্যাপারে একটা অভিযোগ আছে, ওরা তদবির করছে, ওদের বিরুদ্ধে যে দুর্নীতির দু একটা অভিযোগ নাই সেটা আমি বলছি না, এটা আছে, ফ্যাকচুয়ালি আছে। দুর্নীতির অভিযোগ কি অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে হচ্ছে না? রাজনৈতিক ব্যানারে কি সারা বাংলাদেশের হাট ঘাট মাঠ ইজারা লঞ্চ ঘাট বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল হয়ে গেছে না? গেছে তো। তাহলে বাংলাদেশের পলিটিক্যাল কালচারকে কালচার আকারে অ্যাড্রেস করতে হবে, যেটা সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকার এই চাঁদাবাজ রাজনৈতিক চাঁদাবাজদেরকে হ্যান্ডেল করতে পারছে না। ব্যাংক দখল করতে যাচ্ছে, ইন্স্যুরেন্স কোম্পানি দখল করতে যাচ্ছে, রিয়েল এস্টেট কোম্পানি দখল করছে তো পলিটিক্যাল ব্যানারে করছে। তাহলে সেই জায়গাতে ছাত্রদের ব্যাপারে এক্সক্লুসিভ বলতে হবে যে এই সুযোগ সুবিধাটা শুধু সে পাচ্ছে এবং আমরা আর কেউ পাচ্ছি না। সেখানে শুধু অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়ী করতে পারবো যে আসলে বাস্তবতাটা সেরকম কিনা। সেরকম না অভিহাত যাচ্ছে। যদি ফুয়াদ ভাইয়ের কথা রেশ ধরে যদি বলি যে সরকারকে একেবারে নিরপেক্ষতা যেটা বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সরকারকে এমন ছাত্রদেরকে এমন কোনো প্রিভিলেজ দিচ্ছে কিনা যে কারণে রাজনৈতিক দলগুলো বলতে বাধ্য হচ্ছে সরকার নিরপেক্ষ না? আপনি রাজনৈতিক দলের একজন চেয়ারম্যান, আসলে ওখান থেকে আমি বলি, মানে এখানে হয়তো একটু একটু ডিফার করব, আমি একটু হয়তো ভিন্ন মত পোষণ করব যে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটিকে সহযোগিতা করছে আলাদাভাবে, এইটা হয়তো না। যেটা বাস্তবতা যেটা হলো যে সরকার এবং জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই দুটোর ভেতরে কেউ কোনো পার্থক্যই দেখছে না। একটা আছে না যে সরকার বাইরে যেয়ে সহযোগিতা করছে। আমার অত্যন্ত কাছের স্নেহভাজন এবং আমরা একসাথে রাজপথে বহু বছর লড়াই করেছি। তো আমার বিজ্ঞ সহ আলোচক উনি যে কথাটা বললেন যে কিছু দূর যারা আমরা আন্দোলনরত ছিলাম অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক জায়গায় হয়তো কিছু বেনিফিট আমরা পাচ্ছি, একটু বেনিফিট পাচ্ছি এই পর্যন্ত থাকবে। আমার দর্শকের একটা প্রশ্ন আছে। দর্শক নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপনি প্রশ্নটা করুন। আমি এই যে বর্তমান যে রাজনৈতিক দল, এই দলের পিছনে যে এই সরকার যে সংস্কার করতেছে, এই সংস্কার যদি আগামী বিএনপি সরকার যদি ক্ষমতায় আছে তাহলে তো এই সরকারের যে সংস্কার আন্দোলন এটা তো ব্যর্থ হয়ে যাবে, এটা ভেস্তে যাবে। এ ব্যাপারে আপনাদের মতামত কি? জি, যদি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ওনার কথাটা বুঝতে পেরেছি। আমি জাস্ট এই আগের প্রশ্নটা, আপনার অ্যাকচুয়াল প্রশ্নটা শেষ করে তারপরে আমি এটা অ্যাড্রেস করতে চেষ্টা করছি। সো প্রবলেমটা ওই জায়গাটায় যে হ্যাঁ আমরা কিছু বেনিফিট পাচ্ছি কারণ আমরা অনেকদিন অনেক ত্যাগ স্বীকার করেছি এবং এখন হয়তো আইন প্রশাসন থেকে শুরু করে সরকারও একটা স্টেবল জায়গায় আসেনি। তারাও হয়তো সন্ধিহান আছে আগামী রাজনৈতিক সরকার কারা আসবে এবং তাদের ভিতরেও হয়তো একটা চিন্তা আছে যে যারা গত 15 বছর ত্যাগ স্বীকার করেছে আগামী রাজনৈতিক সরকার হয়তো তারা আসবে। সো ওই হিসাবে সিভিল সার্ভিস বা অনেক জায়গা থেকে হয়তো কিছু সুবিধা বা কিছু এক্সট্রা হয়তো কার্টেসি, সুবিধাও বলবো না, এক্সট্রা কার্টেসি আমরা পাচ্ছি, কেউ বেশি কেউ কম। এবং এইটার কেউ যে অপব্যবহার করছে না তা না, অনেকে অপব্যবহারও করছে। এবং অনেক জায়গায় অনেকে সমালোচক যেটা বললেন, অনেক জায়গায় অনেকে শুধু এই কার্টেসিটা অপব্যবহার করছে না, অ্যাকচুয়ালি কিছু দূর ক্ষমতা অপব্যবহার করছে। ইন দ্য সেন্স যে এখন যেহেতু আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কম আছে এবং যেহেতু আমরা সবাই একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম, এখন আমরা একে অপরের বিরুদ্ধে হয়তো খুব সহজে দাঁড়িয়ে যাব না, সেই জিনিসগুলোর অপব্যবহার হচ্ছে এবং লুটতরাজ দখলদারিত্ব এরকম অনেক জায়গায় হচ্ছে। এটা সত্যি কথা, সেটা ভিন্ন ইস্যু, সেটা তার আলাদাভাবে করছে এবং এগুলোর না এগুলো আমি একটু ছোট একটা প্রশ্ন করে দেই হাজার ভাই। আপনি যেটা বলছেন দখলদারিত্ব চাঁদাবাজ একটা ভিন্ন ইস্যু বলছেন, তাহলে তো অনেকের কাছে আমরা বলতে শুনি যে আওয়ামী লীগ যে কাজ করেছে এখন তারা একই কাজ না ভাই, করছে। সেম কাজ করেনি, না সেম কাজ না। আপনি এখন যদি বলেন যে 72-73-এ দেশে অরাজকতা ছিল ভাই, অবভিয়াসলি ছিল, কিন্তু তারপর যদি বলেন যে না পাকিস্তান আর্মির শাসনই তাহলে ভালো ছিল, এটা ভাই আলোচনার ইস্যু না। মানে এটা কোনো ধরনের লজিক দিয়ে এখনকার যেগুলো খারাপ আছে এগুলো অবভিয়াসলি ঠিক করতে হবে এবং এখন যারা করছে তাদের সামনে বিচার করতে হবে, তাদের ওটার প্রাপ্তি আসবে, আমরাই হয়তো ইনশাআল্লাহ সরকারে যেয়ে দেব, সেটা ভিন্ন কথা। তাই বলে আপনি আওয়ামী লীগ টানতে পারেন না, ওরা দেশের কি করে গেছে। মানে এই যে সুশীল সমাজে কিছু আলোচনা আছে যে না তাহলে তো আওয়ামী লীগের আমলে একই ছিল, না ভাই এক ছিল না। এই যে আজকে যে আমরা কথা বলতে পারছি বা যে কোনো কেউ কথা বলতে পারছে,
আওয়ামী লীগের সময় কেউ কথা বলতে পারতো না। আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি যেটা হতো সেটা হলো গুম ভাই। আপনি কথা বললে আপনাকে আর খুঁজে পাওয়া যেত না। আজকে কথা বললে আপনি অ্যাটলিস্ট তিরস্কার করতে পারছেন। আজকে বই মেলায় শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনে লাগিয়েছে। 6 মাস হয়নি শেখ হাসিনা 2,500 লোককে খুন করেছে, কিন্তু এখন অনেকে বলছে না না আল্লাহ ছি কি টেস্টলেস। ফাইন ভাই, টেস্টলেস। আপনাকে কেউ আহত করেছে? আপনার পিছে কেউ লেগেছে? আপনি টেস্টলেস বলেছেন, আপনার টেস্টলেসকে আরো 5 জন হয়তো টেস্টলেস বলেছে, কিন্তু আপনাকে কিন্তু কেউ ঘুম করে নিয়ে যায় নাই। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনা, শেখ মুজিব, আওয়ামী লীগ কোনো কিছু নিয়ে আপনি একটা ফেসবুক পোস্ট দিতেন ভাই, আবরার ফাহাদ প্রমাণ দিয়েছে তার জীবন দিয়ে যে কি হতে পারে একটা ফেসবুক পোস্ট দিলে। আজকে যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতো যে ছাত্রদের উপরে বা এই যে বৈষম্য বিরোধী বা এদের উপরে গরম পানি ঢেলে দাও, তারা আজকে আমরা দেখছি টেলিভিশন পর্দায় সুন্দর কথা বলছে, বড় বড় দাওয়াতে যাচ্ছে। আমরাও তো তাদেরকে দেখলে কিছু বলছি না, সুন্দর করে সালাম দিলে সুন্দর করে ওয়ালাইকুম সালামই বলছি। এইটা শেখ হাসিনার আমলে হইতো না, এইটা ছিল না ভাই। কোনোভাবে কেউ যদি এই কথাটা বলে, মানে দেখেন আমাদের সবসময় খুব শান্ত মাথায় চিন্তা ভাবনা করে আলোচনা করা দরকার, কারণ সবকিছু আলোচনার মাধ্যমে হবে। বাট কিছু কথা আছে যেটা আলোচনার ভেতরে আর পড়ে না। আপনি যখনই বলবেন যে ওই যে মানে দেশকে বিক্রি করে দেয়া একটা সরকার, বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালানো একটা সরকারি নেতৃত্বে যে ছিলেন পেশাজ, মানে মানুষ নামে একটা পেশাজ, তার আমল আর যে কোনো আমল সেম। এখন আমরা খারাপ অবস্থায় আছি, ইকোনমির অবস্থা খারাপ, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা, মানে আইন শৃঙ্খলার ওভারঅল ল অ্যান্ড অর্ডারের অবস্থা খারাপ, সবকিছু খারাপ। এর সাথে আওয়ামী লীগের কোনো তুলনা হয় না। হ্যাঁ, এবং এখান থেকে উত্তোলনও হবে, আমরা উত্তোলন করবো, সুন্দর নির্বাচন হবে, সবকিছু। আমি এখন জাস্ট ভেরি কুইকলি আপনার শ্রোতা যে প্রশ্নটা করলেন আমি ছোট্ট করে একটু অ্যাড্রেস করি। আপনার শ্রোতার প্রশ্ন ছিল যে বিএনপি সরকার আসলে সংস্কার সব বন্ধ হয়ে যাবে। এখানে বড় বড় দুইটা ফ্যালাসি আছে। একটা হলো বিএনপি সরকার আসলো কিভাবে? নির্বাচন হতে হবে তো আগে। আর নির্বাচনে যদি পুরো বাংলাদেশের সরকার মানে পুরো বাংলাদেশের জনগণ বিএনপি সরকার চায়, তাহলে ভাই বিএনপি সরকারই আসবে, ওরা যেটা চাবে। বাংলাদেশের জনগণ যদি এনডিএম আমার পার্টির সরকার চায়, তাহলে এনডিএম সরকারই আসবে। বাংলাদেশের জনগণ যদি আমার সমালোচকের দল এবি পার্টি চায়, তাহলে ওই পার্টিই আসবে। আপনি আমি যে কোনো একজন নাগরিক বা ব্যক্তির কোনো ক্ষমতা নাই, কোনো অধিকার নাই বলে দেয়া যে বাংলাদেশের জনগণ যেটা চায় সেটা আমরা থামাবো, কারণ আমি এইটা চাই। তো এইটা হওয়ার পরেই তারপর বাংলাদেশের জনগণের যেটা চাওয়া সেটার প্রাপ্তি আমরা তাদেরকে পেতে দিব। এইটা কোনো আলোচনার মধ্যে পড়ে না। ফার্স্ট ফ্যালাসি। সেকেন্ড ফ্যালাসি, আপনি বলছেন বিএনপি আসলে সংস্কার আসবে না। খুব ভালো কথা ভাই, আমি বলছি না না আমি আপনি মানে বলছি যে অনেকে যারা এই আলোচনাটা করছে বিএনপি আসলে সংস্কার আসবে না, এই এর মধ্যে কি সংস্কার পেয়েছেন? আমরা তো সংস্কারের অপেক্ষায়। এটা 6টা সংস্কারের কমিশন আজকে না, একটা 6টা সংস্কার কি করেছে? প্রস্তাব দিচ্ছে। না না, প্রস্তাব তো ভাই, প্রস্তাব তো আমার দল তো সেই 6 মাস আগে থেকে দিয়ে এসেছে। আপনাদেরকে নিয়ে বসার কথা বলছেন। না না, সংস্কার আপনি বলছেন সংস্কার থেমে যাবে, সংস্কারটা কি করেছে? সংস্কার যে প্রস্তাব দিয়েছে, এগেন গতকাল একটা টক শো করার সময় আমি এই সংস্কার প্রস্তাবনা নিয়ে যখন কথা বলছিলাম, আমার অত্যন্ত কাছের এবং আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন সংস্কার কমিশনের হেড আমাকে মেসেজ করছিল যে আমি কেন এইভাবে সংস্কার কমিশন নিয়ে কথা বলছি। এগেন উনি আমার সাথে আমাকে অনেক স্নেহ করেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার সাথে সম্পর্ক ওরকম, সেই হিসেবে উনি আমাকে কনস্ট্যান্ট মেসেজ করছেন এবং ওনার মেসেজ পড়ছি আর একটু পর কথা বলছি। হ্যাঁ, কিন্তু বাস্তবতা আমার কত শ্রদ্ধেয়, আমাকে কত স্নেহ করেন, এটার সাথে সত্যর কোনো উলট পালট হবে না। সত্য হলো সংস্কার কমিশন যতগুলো বসানো হয়েছে কোনো গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে তারা বসে আলোচনা করে নাই। ম্যাক্সিমাম সংস্কার কমিশন গুলো করেছে হলো লিখিত আকারে জানায় দেন। ভাই লিখিত আকারে এটা কি পরীক্ষা? এখন আলোচনা হবে না না ভাই, আপনার প্রস্তাবনা বানাতে আপনার 3 মাস লেগেছে। 3 মাস কি করেছেন? একটা মাস্টার্সের ছাত্রকে দিয়ে দেন, এক রাতে এই প্রস্তাব আপনাকে বানিয়ে দিবে। একটা গ্র্যাজুয়েট স্টুডেন্টকে দিয়ে দেন, এক রাতে বানিয়ে দিবে। আপনারা 10 জন 15 জন বিশেষজ্ঞ নিয়ে বসেছেন কেন? যদি এইটা আপনারা স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার জন্য না বসেন, তাহলে কি দরকার ছিল? এখন যে প্রস্তাবগুলো নিয়ে যে আপনাদেরকে কল করে দেখেন, বা ডাকে বৈঠক 6 মাস সময় ক্ষেপণ, শুনেন ভাই, 6 মাস সময় ক্ষেপণ হয়েছে। এই 6 মাসে অনেক কিছু করা যেত, করা হয়নি। আরো 6 মাস আপনি সময় ক্ষেপণ করবেন। বাংলাদেশের অর্থনীতির অবস্থা দেখেন, পরপর 2 আপনার কোয়ার্টারে অর্থনীতি শ্রিঙ্ক করেছে। 70 দশকের পর গত 40 বছর এই ঘটনা ঘটে নাই। পরপর 2 কোয়ার্টারে, কোভিডে এটা ঘটে নাই। এখন যেটা ঘটেছে পরপর 2 কোয়ার্টারে ইকোনমি শ্রিঙ্ক করেছে। এটার জবাব কে দেবে? আপনি আরো 6 মাস পিছাবেন, আরো 2টা কোয়ার্টার ইকোনমি শ্রিঙ্ক করবে, তারপর এই দেশের হাল কে ধরবে? নিশ্চয়ই ক্ষমতাসীন যারা আসবে তারা। ভাই নির্বাচন দেন যেন দেশ সঠিক পথে যাওয়া শুরু করে। সংস্কারের আলোচনা আগামী 1 সপ্তাহের ভিতরে শেষ করা যায়। এটার জন্য আরো 6 মাস ওয়েট করার কোনো দরকার নেই। ধন্যবাদ। আমি জামাত চাচ্ছে ইসলামী আন্দোলনগুলোকে একাট্টা করে একজোট করার চেষ্টা। আমরা ইসলামী আন্দোলনের সাথে বৈঠকও দেখলাম।
জামাতের বৈঠকের পর আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার ইসলামী আন্দোলনের আমিরের সাথে বৈঠক করলেন। আবার আরেকটা তথ্য আছে, অক্টোবরে সম্ভবত গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাশেদ খানে পটুয়াখালী 3 আসনে তাদের বিএনপি নেতাকর্মীদেরকে তাদের রাজনৈতিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য চিঠি দিয়েছেন। রাশেদ খানকে ঝিনাইদহ 2 আসনে চিঠি দিয়েছেন। আমার এই আলোচনার সভায় অর্থাৎ আমার এই টক শোতে রাশেদ খান আবার নাগরিক কমিটিকে একটা অভিযোগ তুলেছেন যে আপনারাও তো বিএনপির সাথে তলে তলে লবিং করছেন। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা মানে কারা? নাগরিক কমিটির একজন আলোচক ছিলেন, তাকে রাশেদ খানকে যখন পাল্টা প্রশ্ন করেছে আপনাদেরকে বিএনপি তো শেল্টার দিচ্ছে, তো আমার প্রশ্ন হলো এবি পার্টি বিএনপির কোনো ছায়া পাচ্ছে কিনা? দেখেন, বাংলাদেশে উপমহাদেশে জোটের রাজনীতির একটা ঐতিহাসিক জায়গা আছে আর কি। জোটের রাজনীতি আপনি আওয়ামী লীগ যখন তৈরি হয় 1949-এ, তারা দেখেন যে তার পরবর্তী ইমিডিয়েট পরে যে নির্বাচন হয় 54-তে, সেই 54-তে আওয়ামী লীগ কিন্তু জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে মুসলিম লীগকে হারানোর জন্য। নিজাম ইসলাম পার্টি, আওয়ামী মুসলিম লীগ, তারপরে কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরে বাংলার, এরকম আরও বেশ কিছু ছোটোখাটো পার্টি, বামদের কিছু খুচরা কাছরা দল মিলায় ঝিলে আপনার তখন একসাথে নির্বাচন করে, এবং নির্বাচন করে কিন্তু আপনার মুসলিম লীগকে তারা পরাজিত করেছে। 54-এ যুক্তফ্রন্টের সরকার গঠিত হয়। তো নির্বাচনের রাজনীতিতে জোটে যাওয়ার পরেও আওয়ামী মুসলিম লীগ কিন্তু বিলুপ্ত হয়ে যায় নাই হয়ে যায় নাই। আবার দেখেন যে জোটের রাজনীতি করেছে এমন অনেক দল কিন্তু নাই হয়ে গেছে। যেমন ধরেন জাতীয় পার্টি এখন পিজার মতো মোটামুটি 6-7 টুকরা হয়ে আছে আর কি, কারণ শুরু থেকেই তার পলিটিক্স ছিল না। তো এই জন্য জোটবদ্ধ করবা একটা নির্বাচনী কৌশল আকারে সারা দুনিয়াতে এটা হইতে পারে, এটা হয়, প্র্যাকটিসটা আছে। অথবা হওয়ার পরে একসাথে কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করা, আর ইভেন মাইনরিটি গভর্নমেন্ট ফর্ম করা, এগুলো প্রত্যেকটা আছে। বিষয় যেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের যদি নিজস্ব রাজনীতি না থাকে, দিন শেষে সে জোটে থাকুক অথবা না থাকুক, তার পলিটিক্সটা থাকবে না, তার দল থাকবে না। যেখানে যেটা হবে, তো এই যে মেরুকরণ হচ্ছে, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বড় দল হিসেবে। হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী প্রতিবন্ধী হয়েছেন, হাত পাও হারিয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী, 1 কোটির উপর নেতাকর্মী আপনার ঘরছাড়া জীবনযাপন করেছেন। ঠিক একইভাবে জামাতের, শিবিরের, হেফাজতের এবং বিরোধী দলের টোটাল বলয়ের নেতাকর্মীদের এখানে একটা অবদান আছে এবং তারা স্যাক্রিফাইস করেছেন। তো সেই জায়গাতে ছায়ার থেকে বড় জিনিস হচ্ছে কিন্তু কোর প্রিন্সিপালের উপরে ভিত্তি করে আগামী নির্বাচনের আলাপ চলছে। কি বিষয় দেখেন, যে গণ অভ্যুত্থান পরবর্তী 24-এর বাস্তবতায় বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আসছে, সেখানে বড় দাগে প্রশ্ন আসবে, শেখ পরিবারের ভবিষ্যৎ কি হবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, ভারত প্রশ্নে আমাদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিমালা কি হবে, বাংলাদেশে সুশাসন, সংস্কার, বিচার, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের যে বিচার, 16 বছরের যে লুটপাট, শেখ পরিবার এবং তাদের যে অলিগার্কস আছে, তাদের যে লুটেরাদের যে দল ছিল, তাদের কি হবে। এই ধরনের কয়েকটা মোটা দাগে একটা একমতের প্রশ্ন এখানে জড়িয়ে আছে, এবং এই নীতিমালার উপরে ভিত্তি করে নির্বাচন হতে পারে। এবং সেটা কিভাবে হইতে পারে, ধরেন আওয়ামী লীগ ছাড়া পুরো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল, তারা কালেকটিভলি গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি। তারা এই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি বাইরে, তারা হইল বিজয়ী শক্তি। এই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি কারা? আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তার 14 দলীয় যে মাফিয়া সিন্ডিকেট আছে তারা ছাড়া সবাই সংসদ গঠন করতে পারে কালেকটিভলি, যদি এটা সবাই সিদ্ধান্ত নেয়, যদি এখানে পলিটিক্যাল লিডারশিপ থাকে। এবং বিএনপি যেহেতু বড় দল, তাকে এটা লিডারশিপের দায়িত্ব নিতে হবে। যেভাবে জিয়াউর রহমান সাহেব 79 সালে একটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল দলকে একটা বহুদলীয় গণতন্ত্রের ছায়া নিয়ে আসছেন, কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্রের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন এই 24-এর গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা হবে। তাই একটা মোটা দাগে আমাদেরকে লাইন টানতে হবে যে আগামী দিনের নির্বাচন, ভোট, রাজনীতির প্রশ্ন এই প্রিন্সিপালগুলোর সাথে জড়িত। আর একটা হতে পারে যে জিয়াউর রহমান যেটা করেছেন আপনার 79-তে আমরা দেখেছি, ওনার পার্লামেন্টের সদস্যদেরকে উনি বিরোধী দলের ভূমিকা পালন করবার জন্য বলেছেন, ককাস করে দিয়েছেন।
ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আমরা দেখেছি 1947-এ ভারত বিভক্ত হওয়ার পরে পার্লামেন্টে কংগ্রেসের এমপিদেরকে আলাদা করে দেওয়া হয়েছে বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য। তো এখন সবাই মিলে ধরেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল সবাই মিলে ক্ষমতায় গেল, কিন্তু আমরা যে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টের আইডিয়াতে কাজ করছি সেখানে বিরোধী দলকে, এখানে সরকার কিন্তু গঠিত হয় যে সংসদীয় গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দল দুটো মিলেও কিন্তু সরকার। তো এই সরকারের জায়গাতে একটা জায়গা তো খালি থাকবে, তাহলে সেক্ষেত্রে বিএনপি ছাড়া বাকি দলগুলোর ঐক্য হওয়ার একটা প্রশ্ন আছে কিনা। এবং সেখানেও কিন্তু আপনি রাজনৈতিক দলগুলো নড়াচড়া দেখতে পাচ্ছেন। আপনি জামাতের সাথে ইসলামী আন্দোলনের মিটিং দেখেছেন, আরও অনেক দল, আবার বিএনপিও দেখবেন খেলাফতে মজলিসের সাথে মিটিং করছে, আবার ছাত্ররাও দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটিক্যাল পার্টির সাথে মানে কোভার্টলি যোগাযোগ করছে। বিএনপির সাথে তাদের যোগাযোগ আছে। কোন ফর্মে ইলেকশন হবে আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ না। আমার কাছে ইলেকশন হচ্ছে সাবস্ট্যান্সটা কি হবে, এই ইলেকশনের নীতিমালাটা কি হবে। 24-এর সাথে বেইমানি করে কোনো মূলনীতি ভিত্তি করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে দিল্লির মসনদ কায়েম করবার কোনো রাজনীতি, দল, পুনর্বাসন, ভোট সেটা যেন না হয়। আওয়ামী লীগকে পুনর্বাসন করবার কোনো আশঙ্কা দেখছেন কিনা? মানে এটা আলোচনাটা তো আছে, কারণ ওই যে আপনি বললেন না যে হাসিনার বাংলা একাডেমিতে হাসিনার ডাস্টবিন যেটা বানাইছে এইটা নিয়ে বাংলাদেশের সুশীলদের একেবারে হৃদয় জ্বলা যাইতেছে, পুইরা যাইতেছে, ফাইটটা যাইতেছে অন্তর, মমতাজের মতো। বাস্তবতা তো আসলে তা না। 71-এর পরাজিত শক্তিদের কার্টুন তো আমরা দেয়ালে দেয়ালে দেখেছি। বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রত্যেক দিন রাজাকার আলবদরদের কার্টুন বানায় আমগুলো দেখাইছে। কই সেদিন তো কারো অন্তর ফাইটটা যায় নাই, কল্প তো জ্বলা যায় নাই, তো জ্বলে নাই কেন সেই দিন? তো যদি না জ্বলে, পৃথিবীতে প্রত্যেক পরাজিত শক্তিকে নিয়েই হেয় করা, তামাশা করা, তাকে চ্যালেঞ্জ করে যে পরাজিত করা হয়েছে এটা বারবার মনে করায় দিতে হয়। তো এই জন্য হাসিনার গালে জুতা মারার ছবি, হাসিনার বিরুদ্ধে জুতা মারার কম্পিটিশন, ঝাড়ু মিছিল, হাসিনার নামে নামে ডাস্টবিন করা সারা বাংলাদেশে করা দরকার। বাংলাদেশের প্রত্যেকটা মহল্লায় হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, হানিফ, এদের সবার নামে নামে ডাস্টবিন করা দরকার। কারণ এটা একটা কালচারাল ফাইট। ফ্যাসিবাদ বিরোধী এই লড়াইটাকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই। সুশীলরা করা মানে হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসনের ফাইট করছে তারা। ধন্যবাদ ববি হাজ্জাজ। জোটের রাজনীতি যেটা চলছে এর মধ্যে এই কারণটাই মনে করছেন কিনা যে বিএনপি আর জামাতের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হচ্ছে? দেখেন, রাজনীতি যখন কম্পিটিশনে আসবে, যেটা এটা হবার কথা, দীর্ঘদিন তারা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় ছিল, জোটবদ্ধ আন্দোলন করেছিল। এখনো তাদের যে জোট হতে পারে না সামনে, যে তাও না, সেটাও হতে পারে। কিন্তু এগেন এগুলো তো দেখেন, এখন রাজনৈতিক আপনার কর্মকাণ্ড হবে হলো সামনের প্র্যাগম্যাটিক রাজনীতির ভিত্তিতে। তো প্র্যাগম্যাটিক রাজনীতির ভিত্তিতে হলে মানে সামনে একটা নির্বাচন আসছে। এগেন আমরা চাই যত শীঘ্রই নির্বাচন সম্ভব, সেটা যদি খুব শীঘ্রই নাও হয়, নির্বাচন তো হতে হবে ভাই। সো সামনে একটা নির্বাচন আসছে, সবারই তৈয়ারি এই নির্বাচনটা ঘিরে। বাংলাদেশ জামাত ইসলামী তারা তাদের তৈয়ারি তাদের মতো করবেন, বিএনপি তাদের তৈয়ারি তাদের মতো করবেন, এনডিএম আমার দল আমরা আমাদের মতো করব, সবাই করে যাচ্ছে। ইতিমধ্যে আমি 2-1টা দলকে বলতেও শুনেছি যে তারা 300 আসনে দেওয়ার জন্য প্রিপেয়ার্ড এবং তারা ওইভাবেই লড়বেন। ফেয়ার এনাফ। এবং সব দলের আসলে এটা আলাদা করে বলার কিছু নেই, প্রত্যেকটা দলই প্রিপেয়ার করবে 300 আসনের জন্য। অ্যাডিশনালি তারা রাস্তা খোলা রাখবে যে কি কি কোয়ালিশন হতে পারে, এবং এই কোয়ালিশনগুলো তারা সবাই প্র্যাগম্যাটিক্যালি চিন্তা করবেন যে তাদের জন্য যেটা বেস্ট আউটপুট দেবে সেই কোয়ালিশন। মানে আমি সবসময় একটা কথা বলি যে রাজনীতি জনগণের জন্য, পলিটিক্যাল ফিলসফির ভিত্তিতে। নির্বাচন পরীক্ষার মতো, যে পড়াশোনা করবেন জ্ঞানের জন্য, কিন্তু পরীক্ষার আগের রাতে জ্ঞানের নিয়ে কোনো চিন্তা নাই। পরীক্ষার আগের রাতে কাজ হলো মার্কস নিয়ে। তো ওই নির্বাচন ওই ধরনের পরীক্ষার মতো আর কি। আপনি রাজনীতি এই পরীক্ষার জন্য আসেন, জ্ঞানের জন্য এসছেন, মানে জনগণের জন্য কাজ করতে এসছেন। কিন্তু নির্বাচনের কাজ পুরোপুরি এই পরীক্ষার মতো, মার্ক কত তুলতে পারবেন। এখানে মার্ক হলো আপনি সিট কত তুলতে পারবেন। তো এইটার কোয়ালিশনের একটা হিসাব থাকে। এই নির্বাচনে আমরা আশা রাখছি, এটা আমাদের চাওয়া আর কি, এবং এটা আমরা আশা রাখছি যে এই নির্বাচনে আমরা এই ধরনের একটা পলিটিক্যাল কম্পিটিশনে যেন না যাই। কেন এরকম ধরনের আশা রাখছি? কারণ আমরা যখন যুগপৎ আন্দোলনে ছিলাম তখন থেকে আমরা সবাই কিছু দূর একটা একমতের জায়গায় এসেছিলাম, মানে বিএনপি সহ আমরা যারা যুগপৎ আন্দোলন ছিলাম, আমরা একমতের একটা জায়গায় এসেছিলাম যে এই পরের নির্বাচনের সরকার, মানে যখনই আমরা হাসিনা বা এই যে স্বৈরাচারী সরকারের পতন টানতে পারি, তারপরের নির্বাচনে আমরা জোটগতভাবে
মানে অলমোস্ট নির্বাচনে যাবই একটা জাতীয় সরকারের মুখ নিয়ে। সো সবাই একত্রিতভাবে আমরা নির্বাচনে যাব। তারপর নির্বাচনে যাওয়ার পর ওই যে আমার সহ-আলোচক যে কথাগুলো বলছিলেন আর কি, যে আমরা সবাই একত্রিত যাওয়ার পরও পার্লামেন্টে যে আমরা একে অপরের সমালোচনা সবকিছু করতে পারি, সেক্ষেত্রে কিন্তু বিরোধী দল সংকটে পড়বে কিনা? না, বিরোধী দল নিয়ে সংকটে না, পড়বে। বিরোধী দল সবাই তো গণঅভ্যুত্থানের পক্ষে। দেখেন, গণঅভ্যুত্থানের পক্ষে একটা জিনিস এটা হলো, যেমন মনে করেন হাসিনা গত 16 বছর আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি করতে চেষ্টা করেছে, এবং কিছু দূর যে করতে পারেনি তা না। ওই যে আজকে ডাস্টবিন নিয়ে অনেকে অনেক কথা বলছেন, আছে কিছু দূর সে তৈরি করে গেছে, বাট এই বিভাজনটা সে সৃষ্টি করতে চেষ্টা করেছে এই কথা বলে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে। কেউ তাকে ওপেনলি, আমরা অনেকবার বলেছি, বাট গণমাধ্যম তাকে ওপেনলি বলার সাহস পায়নি যে ভাই স্বাধীনতা তো একটা ফ্যাক্ট, এটার তো আর পক্ষে বিপক্ষে হয় না, এটা আমাদের বাস্তবতা, এটা একটা ফ্যাক্ট। আমি আজকে বাংলাদেশি, আমি আজকে চাইলেও পাকিস্তানি হতে পারবো না। আমি পাকিস্তানে যে মানে নওয়াজ শরীফ বা যে কোনো কারো পা ধরে যদি জড়ায়ও থাকে, আমি পাকিস্তানি হতে পারবো না, আমি বাংলাদেশি, এটা বাস্তবতা। সেক্ষেত্রে ওরা কি বলতো, একটা প্রশ্ন দিয়ে আপনাকে আরেকটা সুযোগ করে দিই। সেটা হচ্ছে ফুয়াদ ভাই বলছেন সুশীল সমাজ বেশ করে শেখ হাসিনার ডাস্টবিন নিয়ে সুশীল সমাজের গায়ে জ্বালা ধরেছে, সেই কারণে মনে করছেন যে আসলে আওয়ামী লীগকে পুনর্বাসনের আশঙ্কা করছেন। সেই সাথে আপনি কি এটা মনে করেন কিনা পুনর্বাসনের জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপি জামায়াতও কিছুটা দায়ী? যেহেতু আমরা বিভিন্ন জায়গার খবরে দেখি আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনবার জন্য মিছিল করছেন বিএনপিরা, জামায়াতেরা, কিংবা এ ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় আছে। এক হলো আমার বিজ্ঞ সহ-আলোচক যে কথাটা বলেছেন, ওনার সাথে যেমন আমি অনেক জায়গায় একমত, একটা জায়গায় দ্বিমত পোষণ করি, যে সুশীল সমাজ এই টার্মটার সাথে দ্বিমত পোষণ করি। অনেকে করছেন, তাদেরকে দিয়ে সুশীল সমাজ তৈরি না, তারা সুশীল সমাজের অংশ, উনি ভুল বলেন নাই, তারা সুশীল সমাজের অংশ, কিন্তু তারাই সুশীল সমাজ না। মানে এভাবে বললে মনে হয় যে পুরো সুশীল সমাজ এই কাজটা করছে, না। এবং সুশীল সমাজের অংশ কারা এই কাজটা করছে? যারা কোনো না কোনো ভাবে গত 16 বছর শেখ হাসিনা সরকারের কাছে কোনো না কোনো সুবিধা পেয়েছে। মানে আমি নামও বলবো না ভাই, সোশ্যাল মিডিয়াতে যে দেখেন বড় দাগে যারা সমালোচনা করেছে এই ডাস্টবিনের, তারপর তাদের গত 16 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশের জনগণও জানে। ওদের পোস্টেই বাংলাদেশের জনগণ ইতিহাস দিয়ে, নিউজ ক্লিপ দিয়ে, ওদের পুরনো পোস্টের ছবি দিয়ে পোস্ট করে দিয়েছে। সো আমরা সবাই জানি ভাই। সো এর জন্য মানে আমি তার সাথে পুরোপুরি একমত পোষণ করি এই বিষয়টা নিয়ে। জাস্ট নামটা সুশীল সমাজ না, স্পেসিফিক কিছু লোকজন যারা সুবিধাবাদী ছিল। আপনি বললেন আওয়ামী লীগ, সরি বিএনপি এবং জামাত সহযোগিতা করছে। দেখেন ভাই, প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেই, যেটা আমার সহ-আলোচক এটা আলোকপাত করেছেন, যে আমরা সবাই কিন্তু 16 বছর তাদের হাতে অত্যাচারিত হয়েছি। কম বেশি সবচেয়ে বেশি হয়েছে বিএনপি এবং জামাত, কারণ অ্যাকচুয়ালি তাদের বিরোধিতা সরকারে ছিল তারা, এবং তারাও জানতো যে আজকে হঠাৎ করে একটা নির্বাচন যদি সঠিক হয়ে যায়, এনডিএম হয়তো আওয়ামী লীগকে হারাতে পারবে না, এবি পার্টি হয়তো আওয়ামী লীগকে হারাতে পারবে না, কিন্তু বিএনপি আওয়ামী লীগকে হারাবে। সো তার জন্য ভয় তাদেরকে বেশি ছিল, অত্যাচার তাদের উপরে বেশি হয়েছে। যাদের উপরে সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে তারা পুনর্বাসনের কাজ করছে, এটা বড় দাগে বিশ্বাসযোগ্য না। মানে দল হিসেবে ছোটখাটো অনেক কিছু হতে পারে, মানে ইন্ডিভিজুয়াল অনেক কিছু করতে পারে, বাট দল হিসেবে এটা বিশ্বাসযোগ্য না। আমি দেখেছি খবরে এসছে বাংলাদেশ জামাতে ইসলামীর দলীয় জেলা বা উপজেলা ইউনিট কিছু এই ধরনের কাজ করেছেন। উপজেলা ইউনিট, জেলা ইউনিটের কারা দায়িত্বে আছেন, কি আছে, ওইটার কি ইতিহাস, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না। সো না জেনে এটা বিচার করা, মানে ইমিডিয়েট একটা জাজমেন্ট দিয়ে দেওয়া অত্যন্ত মুশকিল জিনিস। আমি শুধু জামাত না, আমি বলছি এই যে এরকম কিছু ঘটনা আমি দেখেছি, যেটা দেখেছি সেটাই বলবো ভাই, খবরে এসছে, কিন্তু সেই জিনিসগুলো পিছনের কি কি ঘটনা আছে বা কি না আছে এগুলো আমরা জানি না। এবং এটা আসলে বাংলাদেশ জামাতে ইসলাম পার্টি হিসেবে সেন্ট্রাল থেকে এটা আসলে সাপোর্ট করেছে কিনা সেটাও আমরা জানি না। একটা জিনিস ভুলে যাবেন না ভাই, আমাদের সাথে কিন্তু গত 15 বছর অনেক অত্যাচার হয়েছে, এবং অনেক অত্যাচার এমন জায়গায় গেছে যেখানে কিছু সহযোগিতা যদি আমরা না পেতাম, আজকে আপনার সামনে বসে থাকার অবস্থায় থাকতাম না। আমার নিজের সাথে, আমি পার্সোনাল এক্সাম্পল দিয়ে বলছি, যে এরকম দুই একবার ঘটনা ঘটেছে যেখানে ওই আওয়ামী লীগেরই কয়েকজন বা আওয়ামী লীগের সাপোর্টার কয়েকজন যদি আমাদের জান বাঁচাইতে না এগিয়ে আসতো, আজকে জীবিত থাকতাম না ভাই। সেক্ষেত্রে হাজার ভাই, আমি আপনাকে একটি প্রশ্ন করি, সাপোর্ট করার কথা না, কথাটা হলো যে সাপোর্ট করার বিষয় না। আপনারা বলছেন যে বিএনপি জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, নেতাকর্মী হারিয়েছেন, কিন্তু এখন গণঅভ্যুত্থানের পর কেন নির্বাচনটাকে বেশি জোরদার করা হচ্ছে দাবিটা, কেন নেতাকর্মীদের বিচারটাকে বেশি জোর দেওয়া হচ্ছে না? আপনি প্রশ্নটা পুরোপুরি চেঞ্জ করে দিলেন, বাট ঠিক আছে, যেহেতু ভিন্ন প্রশ্নে গেছেন আমিও ভিন্ন উত্তরে যাই। জোর তো ভাই সবাই দিচ্ছে বিচারের জন্য, বিচার করতে পারছেন কোথায়? কে বলেছে ক্ষমা করে দেন? বিএনপি, এই যে আপনি আপনার আলোচনা একবার বলেছিলেন যে বিএনপি বোধহয় ক্ষমার কথা, বিএনপি একবারও বলেনি ক্ষমার কথা, এবং বিএনপি বারবার করে পরিষ্কারও করেছে
যে তারা ক্ষমার কথা বলে নাই, পুনর্বাসনের কথা বলে নাই। তারা বলেছে আমাদের দায়িত্ব তো না, আমরা না, এটা সরকার বিবেচনা করবে। এটলিস্ট বিএনপি হিসেবে বলবো না, আমি বলবো বিএনপির আপনার মহাসচিব মহোদয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এই কথাটা বলেছেন যে উনার একটা বক্তব্য ভুলভাবে আপনার ডিসক্রাইব করা হয়েছিল বা এক্সপ্লেইন করা হয়েছিল, বিশ্লেষণ দেওয়া হয়েছিল ভুলভাবে, যে আওয়ামী লীগের পুনর্বাসন উনি দেখতে চান। এবং উনি তারপর বেশ কয়েকবার এটা পরিষ্কার করেছেন, উনি কোনোভাবে ওই জিনিসটা বলেননি, ওটা মিন করেননি। উনি মিন করেছেন যে সাজা দেওয়ার বিএনপিকে বা ওনারাকে সাজা দেবে আইন, আওয়ামী লীগকে সাজা দেওয়ার কি? সাজা দেওয়ার কাজ আইনের। সো পুনর্বাসনের কাজ কেউ করছেন। আর আপনি আরেকটা লাস্ট একটা কথা বললেন যে নির্বাচন, দেখেন ভাই, এখানে জনগণের প্রাপ্তিটা হবে নির্বাচন। তো জনগণের কাছে জনগণের প্রাপ্তি তুলে দিতে হবে। যে কোনো কেউ যদি বলে যে না নির্বাচনের আগে এইটা বা নির্বাচনের আগে সেইটা, এই জিনিসটা তখনই প্রশ্নবিদ্ধ হবে। কারণ নির্বাচনের আগে এইটা সেটা জনগণ আপনাকে যে বলে গেছে, যদি জনগণ আপনাকে বলে যেত খুব ভালো ছিল, কিন্তু জনগণ আপনাকে বলে যাওয়ার উপায় কি আছে? কি উপায় আছে জনগণের আপনাকে বলার? জনগণের বলার উপায়টাই তো নির্বাচন। নির্বাচন ছাড়া আপনি কিভাবে জানেন জনগণ কি চায়? ধন্যবাদ ফুয়াদ ভাই। আমরা দেখেছি নারায়ণগঞ্জের বন্দরে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের 2 নেতাকর্মীকে আটক করেছে। রাজধানীর মোহাম্মদপুরে রিং রোড এলাকায় গতকাল 2 ফেব্রুয়ারি শনিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে। পথে মানুষের হাতে লিফলেট দিচ্ছেন আর জয় বাংলা বলছেন, এবং তারা অনেকটা 18 দিনের জাতীয় প্রেস ক্লাবের সামনে 18 দিনের কর্মসূচিও ঘোষণা করেছেন। এর মধ্যে আবার আমরা দেখেছি কুমিল্লায় গভীর রাতে যৌথ বাহিনীর হাতে আটক হয়ে যুবদল নেতার মৃত্যু। সব মিলিয়ে আপনি আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরছে মনে হচ্ছে আপনার, বা ফেরার জন্য কারা পেট্রোনাইজ করছে মনে হয়? 75-এর ঘটনার পরে তো বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ তো প্রায় নাই হয়ে গেছিল। আপনার শেখ মুজিবের বাকশালের মন্ত্রিসভা থেকে 21-22 জন এসে খন্দকার মুশতাকের মন্ত্রিসভায় গেছে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানেই সেটা হয়েছে। এই যে আওয়ামী লীগ 4 টুকরা হয়ে গেল, আওয়ামী লীগ ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগ মিজানুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ বাকশাল অংশ এই আব্দুর রাজ্জাক সাহেব, তো এই যে 4 টুকরা আওয়ামী লীগকে বহুদলীয় গণতন্ত্রের যে উদারতা দেখাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটার মধ্য দিয়ে কিন্তু বিএনপি প্রথম আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশের পলিটিক্সে। তাকে নতুন দল আকারে নিবন্ধন করতে দিয়েছে, শেখ হাসিনাকে বাসায় আসতে দিয়েছে, জিয়াউর রহমান নিজে তার 32 নম্বরের চাবিটা পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করছেন, নিরাপত্তার ব্যবস্থা করছেন, সব কিছু করছেন। সেই আওয়ামী লীগ কী করেছে? এরশাদ নামক একটা সেনাপ্রধানকে উদারতা দেখায় সেনাপ্রধান বানানো হয়েছে। তো সেই হাসিনা, আওয়ামী লীগ এবং এরশাদ মিলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করছে, নাই করে দিচ্ছে। 70-এর যে বিএনপি সরকার ছিল সেই বিএনপি সরকারকে পদচ্যুত করেছে, ক্ষমতাচ্যুত করেছে। সেই এরশাদ ক্ষমতা নিয়ে আর একটা রাজনৈতিক দল করেছে। দ্বিতীয় দফায় বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জাতীয় পার্টি, তাকে সংসদে নিয়ে আসছে, প্রধান বিরোধী দল বানিয়েছে 86-এর নির্বাচনে, ভাই বোনের নির্বাচন, লং ড্রাইভের নির্বাচন, বস্তা বস্তা টাকা লেনদেনের নির্বাচন। তৃতীয় দফায় আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত, 95-96-তে একসাথে আন্দোলন করে 173 দিনের হরতাল বানায় 21 বছর পরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসছে জামাত। অতএব পুনর্বাসনের রাজনীতি আওয়ামী লীগকে অনেকেই করেছে। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার। বাংলাদেশের সুশীলরা, সাংবাদিকরা, গণমাধ্যম, বুদ্ধিজীবী এবং আমাদের ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি মিলে এটা করেছে। করে কি হয়েছে? রাষ্ট্র ভেঙে খান খান করে দিয়েছে আওয়ামী লীগ। অতএব আওয়ামী লীগ যে একটা জাতীয় শত্রু, আওয়ামী লীগ যে একটা গোখরা সাপ, এই কুমিরকে যারা যারা বারবার পুনর্বাসিত করেছে তারা কি পরিমাণ হেনস্থার শিকার হয়েছে, অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার হয়েছে, তার রাজনীতি নাই হয়ে গেছে। এই টোটালটা পরিবর্তনের নাম হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। অতএব আগামী দিনের রাজনীতির প্রশ্নে, আওয়ামী লীগ পুনর্বাসন প্রশ্নে যারা ন্যূনতম সাহায্য করবেন এই জাতীয় শত্রুকে নির্বাচনে রাজনীতিতে ফিরায় নিয়ে আসবার জন্য, তারা বাংলাদেশে 24-এর রাজাকার হিসেবে পরিচিত হবেন, 24-এর গণঅভ্যুত্থানের আলবদর হবেন। খুবই কম সময় একটা প্রশ্ন করে দিই। গত 30 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 2024 সালে 21 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 174টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে বলেছে, এবং সেই সাথে 23 জন সংখ্যালঘু প্রাণ হারিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে এটা এই তথ্যকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে এটা এই ধরনের ঘটনাগুলো ব্যক্তিগত, রাজনৈতিক এবং পারিবারিক। একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি কি মনে করেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা প্রচণ্ড রকম একটা কমিউনাল অর্গানাইজেশন, একটা সাম্প্রদায়িক সংগঠন, এবং গত 16 বছর আওয়ামী লীগের দালালি করতে তারা কোনো দিক থেকে পিছপা হন নাই।
একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলাদেশে সংখ্যালঘু নাগরিকদের উপরে অত্যাচার নির্যাতন এখানে হয়, এবং সকল প্রতিবেদন গবেষণা বলছে যে এর 80 থেকে 90% সাথে জড়িত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অতএব এই সাম্প্রদায়িক মতলববাজ হিন্দু নেতাদের কবল থেকে এই বিশাল সাধারণ হিন্দু জনগোষ্ঠীকে নিরাপদ রাখা, তাদেরকে বাংলাদেশি হয়ে স্বাধীনভাবে বেঁচে থাকবার সুযোগ করে দেওয়ার আমাদের একটা কালেকটিভ দায়িত্ব আছে, একটা দায় আছে, একটা দরদের জায়গা আছে। অতএব আমাদেরকে এই জায়গাটা পরিষ্কার করে মনে রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তারা কিন্তু এর আগে একটা প্রতিবেদন দিয়েছিল জুলাই আগস্টে। তারা বলেছে যে এই জুলাই আগস্টের ঘটনায় 9 জন হিন্দু মারা গেছে। নেত্র নিউজ কিন্তু আপনার সিরিয়াসলি এটা ইনভেস্টিগেট করেছে, করে তারা প্রুফ করেছে এর সাথে পুরো সম্পর্ক হচ্ছে রাজনৈতিক, যে আওয়ামী লীগের নেতা মারা যাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতা, খুন হওয়ার পরে সে হিন্দু নেতা হয়ে গেছে। অতএব এই যে মতলববাজি রাজনীতিটা এই সংগঠনগুলোর বাদ দিতে হবে। আমরা সিরিয়াসলি নাগরিক অধিকারের জায়গায় কমিটেড। সরকারকে সিরিয়াসলি বলবো, প্রত্যেক নাগরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঐক্য এবং অধিকার ধরে রেখে জাতিসত্তাকে তৈরি করবার যে রাজনীতি, সেটা করা দরকার। ধন্যবাদ। ববি হাজ্জাজ, দেখেছেন কয়েকদিন ধরে বেশ আন্দোলন সংগ্রাম দেখলাম ছাত্রদের, তারপর থেকে আইন শৃঙ্খলা কমিটির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, বলেছেন যুদ্ধ পরিস্থিতি চলছে এবং এখন থেকে কাউকে এই ধরনের অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আপনারা বলছিলেন সরকার কঠোর হচ্ছে না, এমনকি সরকারকে কঠোর হতে যাচ্ছে কিনা বিভিন্ন। আমি একবার বলিনি সরকার কঠোর হচ্ছে না, আমি বলেছি সরকার এফেক্টিভ হচ্ছে না। দুটো শব্দ ভিন্ন, শব্দচারণ শব্দ মানে ভিন্ন। সরকার এফেক্টিভ হচ্ছে না, এবং এই আলোচনাটা এটাও তো এফেক্টিভ না। মানে যুদ্ধ কেন ভাই? যুদ্ধ তো মানে এক নম্বর হলো গণ অভ্যুত্থান ছিল, গণ আন্দোলন ছিল, ওইটাও যুদ্ধ ছিল না। যুদ্ধ হয়েছে 71-এ, এবং আমরা আশা করি সামনে আর কখনো যুদ্ধ হবেও না। কিন্তু এই যে আবার উনি যদি আইন শৃঙ্খলা বাহিনী, যে আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে কিন্তু গত 6 মাসে ওনারা বড়ভাবে সিদ্ধি আনতে পারেননি। যেই ওসিগুলা, কিছু ওসি এদিক ওদিক চেঞ্জ হয়েছে, ইনভেস্টিগেশন অফিসার ওসি হয়ে গেছে, মানে বাট মোটামুটি আর কি যাদেরকে চাকরি এবং ক্ষমতায়ন শেখ হাসিনা সরকার করেছিল তারাই মোটামুটি থানায় আছে। আজকাল আমাদের কথা একটু শোনে বা ওই উল্টাপাল্টা দুষ্টামি একটু কম করছে, তাও কিছু এলাকায় একটু কম করছে, বিকজ তাদের একটু জানের ভয় আছে তার জন্য। বাট তাছাড়া রয়ে গেছে কিন্তু ওই লোকগুলাই। আপনি যদি এখন ওই লোকগুলোকেই কোনো কিছু না বদলে আবার ক্ষমতায়ন করেন, যে সরকার প্রধান বলছে নাও যুদ্ধে নামো, তাহলে আর কি হতে পারে এটা চিন্তা করেন। তাহলে এফিসিয়েন্সি এফেক্টিভনেসের জায়গায় আসলাম ভাই। কঠোর শব্দটা যদি আপনার ব্যবহার করতেও হয়, কঠোর আপনি সরকার হিসাবে হবেন। ল এনফোর্সমেন্টকে কঠোর হতে বলা, স্পেশালি গত 15 বছরের যে 16 বছরের যে ইতিহাস আমরা দেখে এসেছি, এরপর কোনো ধরনের সিদ্ধি না এনে, ল এনফোর্সমেন্টের উপরে বড় কোনো রিফর্ম না এনে, যে আপনি বললেন না যে সংস্কার আটকে যাবে, সংস্কার হলো কোথায় 6 মাসে? 6 মাসে তো পুলিশের অনেক সংস্কার হওয়া উচিত ছিল না? একটা জায়গায় যদি মিনিমাম অনেক সংস্কারের দরকার ছিল, কিছু জায়গায় সংস্কার হয়েছে, কোর্ট প্রাঙ্গণে কিছু সংস্কার হয়েছে, বাংলাদেশ ব্যাংকে কিছু সংস্কার হয়েছে, কিছু সংস্কার হয়েছে, সেটার আপনার ক্রেডিট অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। তবে আরেকটা বড় জায়গায় যেখানে ইমিডিয়েট সংস্কারের দরকার ছিল, মানে অগস্টের 8 তারিখ তো 9 তারিখ সকালবেলা এটা হাত দেওয়ার কথা ছিল, সেটা হলো আইন শৃঙ্খলা বাহিনী। হাত দেওয়া হয়েছে, বড় চেঞ্জেস এসছে, তাদের কোনো প্র্যাকটিসে কোনো চেঞ্জেস এসছে, তাদের ফিলসফিতে কোনো চেঞ্জেস এসছে, তাদের আইনে কোনো চেঞ্জেস এসছে, মানে প্রজ্ঞাপন জারি করেও তো আইনে চেঞ্জেস আনা যেত, কোনো চেঞ্জেস এসছে। আর কোনো চেঞ্জ যদি না এসে থাকে, যারা মাত্র 6 মাস আগে কয়েক হাজার বডিজ ফেলে দিল, রক্তাক্ত করে দিল এই পুরো দেশের মাটি, তাদেরকে আপনি আবার বলছেন যে তোমরা যুদ্ধের স্ট্যান্স নাও। এটা বুদ্ধিমানের কাজ ভাই, এটা এফিসিয়েন্সির কাজ। কি করা উচিত? করা উচিত তো অনেক কিছু। প্রথম কাজ করা উচিত হলো যে বড় বড় গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সাথে বসে আলোচনা করা উচিত। আমরা 20 জন বসে গেছি, আমরা সব বুঝি, এটা না চিন্তা করে আলোচনা করা উচিত, এবং আলোচনা করতে করতে ইমিডিয়েট নির্বাচন কিভাবে দেওয়া যায় সেই ব্যবস্থা করা উচিত। মূল কথা হচ্ছে নির্বাচন দিলে পরে মূল কথা হলো এফিসিয়েন্সি। সব সমস্যার সমাধান এক রাতে কোনোভাবে হবে না, এটা যে চিন্তা করে সে ফুলস প্যারাডাইসে বসবাস করে। তবে সমস্যার সমাধানের পথে তো আমাদের হাঁটতে হবে। আমরা শুধু যদি আলোচনার পথে থাকি, আলোচনাগুলো যদি এফেক্টিভ না বানাই, আলোচনাগুলোও যদি এফেক্টিভ আলোচনা না করি, তাহলে তো ভাই কোনো সমস্যার সমাধানের পথেই হাঁটছি না আমরা।